সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি দীর্ঘদিন আহ, আপনাদের সাথে কোনো আলোচনা নিয়ে আসিনি। মূলত আমি আলাপচারিতাটা করতাম সাহিত্য সংস্কৃতির উপরে। এখানে বিভিন্ন সাহিত্যবিদ, লেখক, সাংবাদিকদেরকে নিয়ে আমি আলোচনা করেছি। আজকে আমি নিজস্ব অনেকদিন ধরেই ভাবছি যে আমার বোধহয় রাজনৈতিক দিক এবং দেশের পরিস্থিতি দিকটা একটু আলোচনা করার প্রয়োজন। কারণ গণ অভ্যুত্থানের পরে আজকে যে জায়গাটায় আমরা দাঁড়িয়েছি, সেই জায়গাটা কেমন হয়েছে, কেমন হতে পারে, এবং এই গণ অভ্যুত্থান করার পরে আমাদের পরবর্তী যে সরকার আমরা পেয়েছি, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার আমাদের দেশটাকে কেমন চালাচ্ছে, কিভাবে আমরা যাচ্ছি, কোন দিকে আমরা দাঁড়াবো, এটা এখনো পর্যন্ত আমরা পরিষ্কার হতে পারিনি। আমার সাংবাদিকতা জীবনটা শুরু হয়েছিল 1974-এ। এসএসসি পরীক্ষা দেওয়ার পর থেকে বিভিন্ন ভাবে এইটা করতে করতে 2001 সালে আমি আমার সাংবাদিকতাটা কিছুদিনের জন্য বন্ধ রাখি, যেহেতু আমি একটা এনজিও তে চাকরি করতাম। তো যাই হোক, এটি আমার সাংবাদিকতা জীবনের একটা দিক। অবশ্য এই দিকের সূচনাটা হয়েছিল আমার পরিবার থেকে। আমার বাবা, তিনি একজন রাজনীতিবিদ ছিলেন এবং কলকাতাতে থেকে তার পড়াশোনা, এবং আমার পূর্ব পুরুষগণ সব ইন্ডিয়াতেই থাকতেন। 1947 এর রাইটের পরে আমার বাবা চলে আসেন। আমার বাবা তখন কিন্তু ওখানে আহ এইচএসসি পরীক্ষা দেওয়ার সময় তিনি ওখানে পরীক্ষা দিয়ে তারপরে এই 47 এর পরে চলে আসেন এই দেশে। তারপরে এইখান থেকেই পড়াশোনা করে তিনি অ্যাডভোকেট হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেন এবং রাজনীতি করতেন। তার রাজনীতিটা আমি দেখেছি। আমাদের পরিবারে অনেক বড় বড় নেতারা আসতেন। তাদের মধ্যে আমার যেগুলা নাম মনে আছে, আমার দেখা ব্যারিস্টার আব্দুল হক, বামপন্থী দলের লোকেরা, তোহা, এবং পাবনার খুব নামকরা একজন ছিলেন বিমল ত্রিবেদী, তিনি আসতেন। এবং এই পর্যায়ের অনেক বড় বড় নেতা বাড়িতে আসতেন, তাদের কাছ থেকে বসে বসে দেখতাম। স্বাধীনতা যুদ্ধের সময় আমার বাবা অবশ্য সাংস্কৃতিক অঙ্গনেও জড়িত ছিলেন, খুব ভালো একজন টেনিস খেলোয়াড়ও ছিলেন। তো তিনি তখন সাংস্কৃতিক জগতের এই যেহেতু এই অবস্থাটা তিনি ছিলেন, 70-এর নির্বাচন আমি দেখেছি, 71 আমি দেখেছি। আমি তখন ক্লাস 7-এর ছাত্র। আমি দেখেছি মুক্তিযুদ্ধ, আমি দেখেছি যারা সতীর্থ হয়ে পাকিস্তানের পক্ষে কাজ করেছেন, দেখেছি। আমি আমার চোখের সামনে অনেক মানুষকে দেখেছি যাদের জীবন গিয়েছে আমাদেরই দেশের পাকিস্তানের সমর্থকদের হাতে। আমি দেখেছি যারা মুক্তিযুদ্ধ করত, তাদেরকে আসার পরে 71 পরবর্তী
তাদের সেই মর্যাদা, সেই সম্মান আমি তাদেরকে দেখিনি। অনেক মুক্তিযোদ্ধাকে আমি দেখেছি, তারা কোনদিন বলতেনও না যে আমি মুক্তিযোদ্ধা ছিলাম। ৭৫ এ এই মুক্তিযোদ্ধাদেরকে একটা পর্যায়ে নিয়ে আসা হয় জিয়াউর রহমানের সময়। তার আগে অবশ্য বঙ্গবন্ধু যে কাজটা করেছিলেন সেটা হলো যে তাদের পুনর্বাসনের জন্য, তাদের জন্য মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট সহ সবকিছু স্থাপনা করেছিলেন। যাই হোক, এ তো দেখেছি আমি। তারপরে তো পরের সবকটা আন্দোলন দেখেছি। ৬৯ এর গণ আন্দোলনেও আমি ছিলাম সাথী। সেই ৬৯ এর গণ আন্দোলনে আমি যা দেখেছি সেটা হলো খুব অল্প বয়স। তখন আমি ক্লাস 6 এর ছাত্র। আ ক্লাস 6 এ উঠবো। ঠিক হ্যাঁ, উঠে গেছি। গভর্নমেন্ট স্কুলের ছাত্র। ভাষা ও কৃষ্টি আন্দোলন বই নিয়ে তখন একটা বড় রকমের আন্দোলন তৈরি হয় পাকিস্তান সরকারের বিরুদ্ধে। আমরা স্কুলের ছাত্র। স্কুলে তখন আমাদের বেরিয়ে যেতে হচ্ছিল। হরতাল করতে হয়েছিল। আমরা গিয়েছিলাম। বড় ভাইরা আমাদেরকে নিয়ে গিয়েছিল। তাদের সকলের স্মৃতি এখনো মনের ভিতরে ভেসে রয়েছে। আমার আ এই মুক্তিযুদ্ধ দেখা এবং আমার জীবনের যে চড়াই-উতরাই গুলার মধ্যে আমি যেগুলা দেখেছি, আমার বাবার রাজনীতি ছেড়ে দেওয়াটাও আমি দেখেছি। তিনি রাজনীতি ছেড়ে দিয়েছিলেন আদর্শিক কারণে। রাজনীতিতে তিনি দেখলেন যে রাজনীতির যে ধারাটা চলছে, সেই ধারাটাতে শুধু ইন্টারনাল পলিটিক্স চলছে। যাই হোক, এই কারণে তিনি ছেড়ে দিলেন। রাজনীতি আর তিনি করেননি। এটা স্বাধীনতার পর থেকে তিনি রাজনীতিতে কোন রকমই আর সম্পৃক্ত হননি। সময় মানুষকে বিভিন্ন পর্যায়ে নিয়ে যায়। বিভিন্ন পরিস্থিতি এবং পরিবেশ একটা জায়গাতে নিয়ে গিয়ে দাঁড় করায়। তো সেটি হলো আমি ৭৫ দেখেছি, ১৫ই আগস্ট আমি দেখেছি। ১৫ই আগস্ট পরবর্তী অনেক মানুষকে দেখেছি পরিবর্তন হয়ে যেতে। এ তো গেল ৭৫। ৭৫ পরবর্তী দেখেছি আমাদের দেশের শাসন ব্যবস্থা বেশ বড় রকমের একটা পরিবর্তন। বঙ্গবন্ধুর মৃত্যুর পর ৭৫ এ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন আসলেন, তখন দেখেছি বঙ্গবন্ধুর নাম কেউ নিতে পারেনি। ২১টি বছর শাসনের পরিবর্তন হয়েছে। জিয়াউর রহমানের হত্যাকাণ্ড হয়েছে। এরশাদের আগমন ঘটেছে, সেটিও দেখেছি। রাজনীতিবিদদের বিভিন্ন ওলটপালটটাও দেখেছি। আমার মতো বয়সে আজকে আমি এই ৬৭ বছর বয়সে এসে এই উপলব্ধিগুলো আমি চর্চা করছি, দেখছি, পর্যবেক্ষণ করছি। সমাজ জীবনে সাংবাদিকতা করতে যেয়ে এবং আমি এই এনজিওর কাজ করতে যেয়ে অতি সাধারণ মানুষের সাথে আমার ভালো যোগাযোগ হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার পর আপনারা সকলেই জানেন মুক্তিযুদ্ধের পর এবং ৭৫ পরবর্তী আমাদের দেশে রাজনৈতিক দলের মধ্যে তৃণমূল পর্যায়ে বিএনপি গড়ে উঠল। জিয়াউর রহমান সাহেব এইটাই করলেন। আমি, আপনি সকলেই জানি
আওয়ামী লীগ তাদের একটা অবস্থানে আসলো ওই ৭৫ পরবর্তী। শেখ হাসিনা আসলেন দেশে জিয়াউর রহমানের সময়। তিনি রাজনীতিতে অংশগ্রহণ করলেন এবং রাজনীতির দায়িত্বভারও নিলেন, বিশেষ করে আওয়ামী লীগের। সেটি আপনারা সকলেই জানেন। এটি একটি ইতিহাস। এটা আমিও দেখেছি, আপনিও জানেন, আমিও জানি। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করলো। আওয়ামী লীগ জয়লাভ করার পরে আওয়ামী লীগ শাসন ব্যবস্থাটা অন্তত পক্ষে ৯৬-টি, আপনারা সবাই বলবেন যে খুব ভালোভাবে হয়েছে এবং ৯৬-টি শেখ হাসিনা সরকার বেশ ভালোভাবে চালিয়েছে, তার পরবর্তীতেও ভালোভাবে চালিয়েছে। কিন্তু এই যে ২০০৮-এর পর থেকে যা করেছে সেটা রাজনীতির মধ্যে পড়ে না, সেটি একনায়কতন্ত্রের মধ্যে পড়ে। রাজনৈতিক ভুলগুলো যেমন বঙ্গবন্ধুও করেছে, তেমন রাজনৈতিক ভুল শেখ হাসিনা করেছে। শেখ হাসিনার পতনটা কেন হয়েছে, কিসের জন্য হয়েছে সকলেই আমরা জানি। এটি নিয়ে আমি কথা বলতে আর চাই না। তবে একটি জায়গায় আমার কথা বলতে খুব ইচ্ছে জাগছে, সেটি আমার মনে অনেক প্রশ্ন জেগেছে। সেই প্রশ্নটি এসেছে যে ছাত্ররা কোটা আন্দোলন করলেন। এই যে কোটা আন্দোলন করলেন, কোটা আন্দোলন কোন পর্যায়ে থেকে আসলো সেটা আমরা কাগজে কলমে ইতিহাসটা দেখেছি, বাস্তবে দেখেছি। মানুষের যে প্রচন্ড রকমের ক্ষোভ ছিল শেখ হাসিনার শাসন ব্যবস্থার প্রতি, ভোট অধিকার না পাওয়ার প্রতি, আওয়ামী লীগের মধ্যেই বিভাজন করে ফেলল। লাস্ট যে ভোটটি হলো, আওয়ামী লীগের প্রকৃত নেতৃত্বগুলা থাকলো না। আওয়ামী লীগের চামচাগুলো গিয়ে ওখানে, যেটা আওয়ামী লীগই বলতো, আওয়ামী লীগের অনেক নেতাই বলতো হাইব্রিড নেতা, এই হাইব্রিড নেতাদেরকে দিয়ে শেখ হাসিনার রাষ্ট্র পরিচালনার কাজটা করতে গেল। গত ৩টি টার্মে শেখ হাসিনার এই অপকর্মটা, রাজনৈতিক অপকর্ম আমি বলবো, মানুষের ভিতরে ক্ষোভটা পুঞ্জীভূত হয়ে জমাতে হতো। এই পর্যায়ে একটা জিনিস খুব লক্ষণীয়, মানুষের যে ক্ষোভটা ছিল এটা জমা। বিএনপি রাজনীতিতে খুব চেষ্টা করেছিল সরকারকে স্বৈরাচার বলে, সরকারকে বিভিন্ন রকম কথা বলে এগিয়ে দিতে। জামাত ইসলামও চেষ্টা করেছিল, কিন্তু প্রচন্ড রকম জামাত ইসলাম চাপের মধ্যে পড়ে যায়। ৭২-এর সংবিধানকে কেন্দ্র করে জামাতের রাজনৈতিক, ৭১-এর যুদ্ধের ঘটনাকে কেন্দ্র করে আমরা সকলেই জানি গণতন্ত্রের মঞ্চ করে, এই গণমঞ্চ তৈরি করে আওয়ামী লীগ গভর্নমেন্ট বিচার শুরু করলো যুদ্ধ অপরাধ, এবং এই যুদ্ধ অপরাধীদের বিচারে জামাতের অন্যতম সেরা সেরা নেতাগুলোকে ফাঁসিতে ঝুলিয়ে দিল। এটা রাজনীতি। বিএনপিকে কোণঠাসা করার চেষ্টা করলেন, সবটাই হলো। এই সব কিছুর রেজাল্ট ৫ই আগস্ট ঘটে গেল।
কোটা আন্দোলন করছিল ছাত্ররা। এই কোটা আন্দোলনটা হঠাৎ করেই ৭ তারিখের পরপরই আমার মনে হয় যে হ্যাঁ, আন্দোলনটা রাজনৈতিক আন্দোলনের রূপ নিল। কারণ সাধারণ মানুষ তো ক্ষোভের পরিবেশে নেমে গেছে। সেই সঙ্গে সব রাজনৈতিক দলগুলা একমত পোষণ হয়ে নেমে গেছে এই আন্দোলন। গণ অভ্যুত্থান হলো। বেশ ভালো কথা। আমরা সকলেই এটা সম্মতি দিলাম। এটার প্রয়োজন ছিল। অপূর্ব একটা ঘটনা, যেটা অভূতপূর্ব ঘটনা বলা যায়। স্বৈরাচারের পতন ঘটল। অর্থাৎ স্বৈরাচার শাসনের পতন ঘটল। পতন ঘটার পরবর্তীটুকু একটু আসি। যদিও আমাদের সব চোখে দেখা, সবারই জানা। তবুও আমি একটু আসি। বিশ্লেষণ যখন করব, রাজনীতি নিয়েই কথা বলছি। সেটা একটু বিশ্লেষণ না করলে তো হয় না। আমার চিন্তা চেতনার থেকে। এটা আপনাদের সাথে মিলতেও পারে। আমি অত জ্ঞানী না। বিশেষ করে রাজনীতির ব্যাপারে। বিশ্লেষণটা আমি এই জায়গায় করতে চাচ্ছি। দেখুন, আন্দোলনটাতে অনেক কিছু ঘটনা ঘটে গেছে। অর্থাৎ ছাত্রলীগ, ছাত্রদল, এরা আন্দোলনে প্রতিরোধ করার চেষ্টা করেছে। মানুষ তারা মেরেছে ছাত্রদেরকে, আ দা, কুড়ুল, অস্ত্র যা কিছু আছে এগুলা নিয়ে তারা আক্রমণ করার চেষ্টা করেছে। পুলিশ সরকারের নির্দেশনা মানবে, এটা তার দায়িত্ব। পুলিশও গুলি চালিয়েছে। কিন্তু আরো গুলি চলেছে। এমন অস্ত্রের গুলি চলেছে যা জাতিসংঘ পর্যন্ত বলেছে। জাতিসংঘের ১ম একটা রিপোর্ট যদি আপনারা কেউ দেখে থাকেন, আমি এটা দেখেছি, আপনারা দেখেছেন। একটু স্মরণ করুন। দেখবেন সেখানেও বলা হয়েছিল যে এখানে এমন অস্ত্র ব্যবহৃত হয়েছে যে অস্ত্রটি ব্যবহার হওয়ার কথা না, কেউ করতে পারে না। কিন্তু কিভাবে হয়েছে জানি না। আমরা এটা তদন্ত করব, এটা করে বের করব। বেশ ভালো কথা। এইটার বিষয়ে অনেক কথা আছে, অনেক প্রশ্ন আছে। যেটা ব্রিগেডিয়ার শাখাত উপদেষ্টা হিসেবে বলার পরে আ তিনি যেভাবে কথা বললেন, শুধু ওই আওয়ামী লীগের কথাটা বলেই উনার একটা ব্যাপার হয়েছে। আরেকটি ব্যাপার হলো যে উনি পরিষ্কার বলেছেন যে, "আমি যে দেখলাম এবং আনসারদের দেখতে গেলেন, আহতদের দেখতে গেলেন এবং সেখানে যে গুলিগুলো আছে তার রিপোর্ট, মেডিকেল রিপোর্টে অর্থাৎ ডাক্তাররা বলছে যে এটা এই বুলেট না, এটা এই ধরনের বুলেট।" তিনি শুধু উপদেষ্টা হিসাবে তিনি তার সাংবাদিকদের সামনে এই কথাটা বললেন যে, "এটার একটি তদন্ত হওয়ার প্রয়োজন।" এবং এটা আশ্চর্য ব্যাপার। এটা পুলিশে ব্যবহার করে না, এটা আনসার ব্যবহার করে না। এটা হয়ে গেল। আমরা আবার আরেকটা গণ অভ্যুত্থানের, আপনাদের যদি ভুল না হয়, আমি একটু পুনরাবৃত্তি করি দেখি। আমরা দেখলাম নরসিংদীতে জেলখানা থেকে জঙ্গি গ্রুপরা বেরিয়ে গেল। তারপরে দেখলাম একদম প্রি প্ল্যান্ড ওয়েতে সব থানাগুলোকে পোড়ানো হলো। অনেক পুলিশকে পুড়িয়ে মারা হলো। গণ অভ্যুত্থানে এইরকম ঘটনা পৃথিবীর ইতিহাসে নেই। শৃঙ্খলা থাকে না, এটা ঠিক। মব ঠেকানো একটু সমস্যাই হয়। কিন্তু এরকম ঘটনা নেই। ৪০০ র উপরে থানা পুড়িয়ে ফেলা হলো। খুব দুঃখজনক।
এবং খুব চিন্তাজনক। শ্রীলঙ্কাতেও হয়েছে সরকারের পতন, কিন্তু এমনটা হয় আমাদের দেশে হলো। কেন হলো, কিসের জন্য হলো, এ একটি চিন্তার বিষয়। এটি চিন্তা করেও বা কোনো ফল আমরা পাবো না। তবে কিছু বিষয়ে আমাদের উপদেষ্টারাই অনেকটা প্রকাশ করে ফেলেছেন। যারা সমন্বয়করা ছিলেন তারাও প্রকাশ করে ফেলেছেন। অস্ত্রের কথা বলেছেন, অস্ত্র ব্যবহারের কথা বলেছেন। এই জায়গাগুলো আমাদেরকে খুব ভাবিয়ে তুলেছে। তত্ত্বাবধায়ক সরকারের গঠন হলো, ডক্টর ইউনূস আসলেন। ডক্টর ইউনূস তিনি ফ্রান্সে ছিলেন। তিনি কিচ্ছু জানেন না। তিনি নিজে বলছেন তিনি কিছুই জানেন না। ছাত্ররা আমাকে বলেছে, তাই আমি তাদের কথাতে রাজি হয়েছি। বাহ! চমৎকার! এসে যে বক্তব্যগুলো দিল, ছাত্রদেরকেও বলল, ওদেরকেও বলল। ছাত্ররা যা বলবেন তিনি তাই করবেন। চমৎকার কথা। তার মতো লর্নেড একজন নোবেল বিজয়ী কিছু জানেন না, এই কথাটা বলা খুব মুশকিল। এটা বলা একটা বোকামির পরিচয় হবে আমার কাছে মনে হচ্ছে। যাই হোক, প্রসঙ্গ আমি ওটা সারলাম। এবারে আসি। তিনি ক্ষমতা দখল করলেন। ক্ষমতায় আসলেন, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারে আসলেন। তারপরের ঘটনাগুলো সবাই আমরা জানি। অন্তর্বর্তী সরকার যে গঠন হলো সংবিধানের অধীনেই হলো। এই সংবিধানকে নিয়ে তারপরে হলো রাষ্ট্রপতিকে পদত্যাগ করানো, রাষ্ট্রপতিকে নিয়ে কথা বলা, এটাও হয়ে গেল। এখনো পর্যন্ত রাষ্ট্রপতিকে সেই সম্মানটা দিলেন না। রাষ্ট্রের রাষ্ট্রপতি, রাষ্ট্রের রাষ্ট্রপতি, এটাকে মাথায় রাখতে হবে। আপনাদের ভাষায় বা সাধারণের ভাষায় যারা অতি বুদ্ধিজীবী তাদের কথাতে এই রাষ্ট্রপতির কোনো ইয়ে নেই, ভ্যালুলেস, অমুক অমুক। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনারা ভুলে গেছেন যারা রাজনীতিবিদ করেন, যারা অতি বুদ্ধিজীবী খুব বাজে বাজে কথা বলেন। কিন্তু আপনি যদি রাজনীতিবিদ হন, রাষ্ট্রের রাষ্ট্রপতি সে কলা গাছ থাকলেও সে রাষ্ট্রপতি। সংবিধান আপনি মানবেন না, সংবিধানের শপথ নিলেন, আবার এইসব নাটক করলেন। ডক্টর ইউনূস এখনো পর্যন্ত রাষ্ট্রপতির সাথে একবারও দেখা করেননি। এটা একটা পয়েন্ট। তিনি অত্যন্ত দামি লোক। পৃথিবীর জো বাইডেন, হিলারি ক্লিন্টন, তার নোবেল প্রাইজ, সমস্ত কিছুর পিছনে অত্যন্ত দামি ব্যক্তি। কিন্তু একটা রাষ্ট্র এবং রাষ্ট্রের প্রধান আপনার থেকেও দামি। এটা আপনি আপনার মতো লরেটের বোঝা উচিত। আপনার সরকার চালাতে গিয়ে, আপনি অন্তর্বর্তীকালীন সরকার চালাতে গিয়ে আপনি যে কাজটি করছেন, যেভাবে করছেন, আমরা যেভাবে দেখছি আপনার ভূমিকা এবং দেখছি আপনার উপদেষ্টা পরিষদের ভূমিকা, এটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে। কিন্তু আপনার কাছ থেকে এটা আমরা আশা করি। আপনি নতুন বাংলাদেশ গড়বেন বলেছেন। নতুন বাংলাদেশের যে গড়াটা, সেটা আমরা দেখতে পাচ্ছি। মর্নিং শোজ দ্য ডেজ।
আপনি কিছুই জানেন না, আপনি সব জানেন। আপনি এই বাংলাদেশের এই রাজনীতির এই খেলাতে আপনি যুক্ত আছেন, নিশ্চিত আছেন। বাইডেন ভূ-রাজনীতিতে আপনাকে ব্যবহার করছে, করেছে। আপনি ব্যবহৃত হয়েছেন বা ইচ্ছাকৃতভাবেই আপনি এই কাজটিতে যুক্ত হয়েছেন। আমাদের কাছে মনে হচ্ছে। তা না হলে আপনি রাষ্ট্রের এই মুহূর্তে প্রধান উপদেষ্টা হিসাবে যে দায়িত্ব গ্রহণ করেছেন, সেই দায়িত্ব গ্রহণে আপনার ১ম কাজটি কি ছিল? রাষ্ট্রের যে অবস্থানগুলো আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করা, সেগুলোকে সঠিকভাবে ঠিক করা। আপনি অতি ব্যস্ত হয়ে পড়েছেন সংবিধান পরিবর্তনে। যে রাষ্ট্রের কাজ করবেন আপনি, আপনি যেটা করতে চাচ্ছেন সেটা আপনি যখন জানেন যে এটা আমি আইনগতভাবে করতে গেলে করতে পারব না, তখন আপনি কি করছেন? ওই ছাত্রদেরকে ব্যবহার করে তাদেরকে দিয়ে বিভিন্নভাবে প্রেশারাইজ করছেন। আপনার উপদেষ্টা থাকাকালীন উপায়, ছাত্র থাকাকালীন অবস্থায় ছাত্ররা যে মব করে ১১,০০০ সম্ভবত আমি সঠিক তথ্যটা বলতে পারছি না। এরকমই শুনেছি যে শিক্ষক এবং অন্যান্য কর্মকর্তাদেরকে ছাত্র মুভ দিয়ে নামিয়েছেন। কারণ আপনি জানেন যে রাষ্ট্রের নিয়ম এবং বিধি অনুযায়ী এবং গভর্নমেন্ট বিধি অনুযায়ী একজনকে সঙ্গে সরানো যায় না। কিন্তু আপনার গভর্নমেন্টে আমরা এটা দেখলাম। এটা আপনি এদেরকে দিয়ে করালেন। তাই তো বলব। আপনি সাধু মানুষ, আপনি কিছুই জানেন না। আপনি একটা বিশাল ব্যক্তিত্ব। আপনার যা ইচ্ছা তাই করতে আপনি পারেন। এখন আপনি রাষ্ট্রের উপদেষ্টা। দুঃখজনক হলেও অত্যন্ত সত্য কথা। প্রতিশোধের আগুন আপনার ভিতরে জ্বলছে। সেই জ্বলাটা আপনার আমরা দেখতে পাচ্ছি। আমি অন্ততপক্ষে দেখতে পাচ্ছি। আর কেউ দেখতে পাক আর না পাক। আপনার মতো ব্যক্তিত্বের কাছ থেকে আমি বা আমরা এই জাতি আশা করেছিল একটা সুষ্ঠু পরিবেশগত দিক। কিন্তু আপনি সেটা দিতে পারলেন না। কারণ আপনি তো একটা এজেন্ডা বাস্তবায়ন করতে যাচ্ছেন। এইজন্যই পারলেন না। পাচ্ছেন না। হ্যাঁ, এটা ঠিক। আপনি একটা জিনিস করতে পেরেছেন। সেটা আমার কাছে মনে হচ্ছে যে হাসিনা গভর্নমেন্ট থাকাকালীন অবস্থায় তার একটা স্বৈরাচারী যে কাজটা ছিল যেটাকে আপনারা স্বৈরাচার বলছেন, তিনি অনেক কিছুতেই মুখ বন্ধ করে দিতেন। এটা ঠিক আছে। আপনি প্রকাশ্যেও আপনি দিচ্ছেন না। তবে খুব ইন্টারনালি খুব টেকনিক্যালি সংবাদপত্রের মাধ্যমগুলাকে আপনি দিয়ে দিলেন। অ্যাগ্রিগেশন কার্ড সব সাংবাদিকদের বাতিল করে দিলেন। এএফপির মতো সংবাদপত্র ওয়ার্ল্ড বেস্ট সংবাদপত্রের একজন সাংবাদিকদেরও আপনি অ্যাগ্রিগেশন কার্ড বাতিল করে দিলেন। সব বন্ধ করে দিলেন। চমৎকার! আপনার সঙ্গে অনেক কথা বলতে পারছি। কিছু কথা বলছি। আপনার একটু সমালোচনা করতে পারছি। এইটা আপনাকে ধন্যবাদ দিতেই হবে। না দিয়ে কোন উপায় নেই। কিন্তু আপনার প্রতি কৃতজ্ঞতা বোধটা যেটা আমাদের ছিল, সেটা কিন্তু হারিয়ে যাচ্ছে। যেটা হাসিনাকেও আমরা পছন্দ করতাম না যে আপনার মতো নোবেল বিজয়ী লোককে এই ধরনের আ বিভিন্ন রকম সমস্যায় ফেলেছে।
আইনগত মামলা আপনার বিরুদ্ধে হয়েছে, আপনার শ্রমিকরা করেছে, আপনার কর্মীরা করেছে, হাসিনা সেটাকে ইউটিলাইজ করেছে আপনার এগেইনস্ট। দ্যাটস ফাইন, দ্যাটস রাইট। 636 কোটি টাকা আপনার বিরুদ্ধে অভিযোগ এসছে যে আপনি গভর্নমেন্ট কর দেননি। জানি না, আইন বলেছে, রায় বলেছে যে এটা ঠিক। এখন ওটার ব্যাপারে আর কোনো কথা নেই, ওটাও বাতিল হয়ে যাচ্ছে। তো যাক, ভালো কথা। স্বৈরাচার হাসিনার যে স্টাইলটা ছিল, ঠিক একই স্টাইলটা ব্যবহার চলছে আপনার গভর্নমেন্টের ভিতরে। সংবিধানের সাংবিধানে তত্ত্বাবধায়ক সরকার নেই, অন্তর্বর্তীকালীন সরকার সুপ্রিম কোর্টের মাধ্যমে রাষ্ট্রপতির রাষ্ট্রের ওই পরিস্থিতিতে আপনাদেরকে অন্তর্বর্তী সরকার করার দায়িত্ব দেয়, সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে, পরামর্শ নিয়ে। জাতির ক্রান্তি লগ্নে এই পরিস্থিতির উপর ভিত্তি করে রাষ্ট্রপতি এই গভর্নমেন্ট জাতিকে উপহার দিল। আপনি বা আপনার সরকার দুটো জায়গায় খুব ভালোভাবে কাজ করছে। কোন রাজনীতিবিদদেরকে আপনি গুরুত্ব দিচ্ছেন না, একটা রাজনৈতিক দলকে আপনি গুরুত্ব দিচ্ছেন এবং তার প্রত্যেকটা পরামর্শ নিয়ে কাজ করছেন। তারা যা বলছে আপনি সেই মতো করছেন। কিন্তু দেশের আরো রাজনৈতিক দল রয়েছে, আপনি তাদের সাথে মত বিনিময় করেছেন, ওটা করতে হয়, করতে হবে। আপনিও এনজিও করেছেন, আপনার গ্রামীণকে আমরা জানি, আমিও এনজিও করেছি। এনজিও চাকরিটাও আমার কম নয়, 36 বছর আমি এনজিওর সাথে কাজ করেছি, উচ্চ পর্যায়ে কাজ করেছি। আমরা এনজিওরা কি করি, আমাদের কি টেকনিক, আমাদের সবকিছু টেকনিক আপনার কাছ থেকেই শেখা। রাজনীতিবিদদেরকে আপনি আপনার জায়গাতে নেননি, কেন নেননি, কি কারণে নেননি? কূটনৈতিক ক্ষেত্রে আপনি যাদেরকে নিয়েছেন তারা কি আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক পর্যায়ে কাজ করার মতো যোগ্যতা রাখে? কোন উপদেষ্টা কূটনৈতিক বক্তব্য দেওয়ার মতো যোগ্যতা রাখে না। সব থেকে হাস্যকর ব্যাপার, আজ কদিন হলো এটা দেখে আমার নিজের কাছে খুব হাসি লাগছে। শেখ হাসিনা পলিটিশিয়ান, সে পলিটিক্স করবে, ভারতে সে আশ্রয় নিয়েছে, তার জীবন মরণাপন্ন অবস্থা হয়েছিল। আমরা শুনেছি, দেখেছি খবরের কাগজে 45 মিনিট টাইম দেওয়া ছিল যে আপনি এখান থেকে চলে যান, তা নাহলে আপনার জীবন শেষ হয়ে যাবে। ওনাকে আমাদের দেশের সামরিক বাহিনীর বিমানে করে ইন্ডিয়ায় পাঠানো হয়েছে। ইন্ডিয়ায় পাঠানো হয়েছে এবং ইন্ডিয়ার সাথে যোগাযোগ করা হয়েছে, তাই না? তা নাহলে তো সে যেতে পারে না ওখানে, ইন্ডিয়াও তাকে ওইভাবে নিতে পারবে না। ইন্ডিয়া নিয়েছে, ভালো কথা। তিনি ইন্ডিয়াতে আছেন, আজ 100 দিনের উপরে হয়ে গেল। রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে সে তো কথা বলবেই। আর ইন্ডিয়া তার নিজস্ব পররাষ্ট্রনীতি, নিজস্ব রাষ্ট্রনীতি, তারা সাংবিধানে পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম গণতান্ত্রিক দেশ। সে তো সংসদে আলোচনা করে দল এবং বিরোধী দলের সাথে মত নিয়েই তো হাসিনাকে রেখে দিয়েছে। থাকলো ভালো কথা।
আপনারা আমরা সবাই চেয়েছি হাসিনার বিচার হোক এবং তার যতগুলো অপকর্ম আছে সব কটারই বিচার হোক সেই সরকারে থাকাকালীন অবস্থায়। কিন্তু আমরা এটা চাইনি যে ছাত্রলীগ অপরাধ করেছে, যারা ছাত্রলীগের ছাত্র ব্যক্তি অপরাধ করেছে তাদের বিচার করেন। আমরা বলিনি ছাত্রলীগ বাতিল করেন। আমরা চাইনি। কোন জনগণ চেয়েছে, আপনি জনগণের কাছে মত নিয়েছেন। কোন রাজনৈতিক দলের কাছে মত নিয়েছেন? নেননি। বেশ ভালো কথা। তারপরে আবার আপনারা ধোয়া তুলছেন আওয়ামী লীগকে বাতিল করবেন, নিষিদ্ধ করবেন। এটা কেন চিন্তা করলেন না? আপনার মতো প্রজ্ঞাসম্পন্ন ব্যক্তি, রাজনীতি আপনি করেননি, রাজনীতি আপনি বোঝেন না বলেই রাজনীতি একবার করতে গিয়ে ১/১১ তে করতে গিয়ে আপনি করেন। চলে গেছেন, বলেছেন যে আমি রাজনীতি বুঝি। তাহলে রাজনীতি যখন বোঝেন না, রাজনীতিবিদ দিয়ে রাজনীতি করবেন না। এটা তো হয় না। এটা আমাদের জন্য খুব কষ্টকর। আপনার মতো শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি, পৃথিবীময় যিনি সম্মানিত ব্যক্তি, তার সম্মান ক্ষুণ্ণ হবে, এটা হয় না। একটা রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে নিজেকে একটা এত নিচে নামিয়ে ফেলবেন না। কত ভুল করে যাচ্ছেন। আপনাকে জ্ঞান দেওয়ার মতো সাহস আমাদের নেই। কিন্তু রাজনীতি যে আপনারা বোঝেন না, আপনার উপদেষ্টা পরিষদও বোঝেন না। একই স্টাইলে বিচারপতি নিয়োগ আপনারা করে ফেললেন। স্বৈরাচারের সাথে আপনাদের মধ্যে পার্থক্যটা কোথায়? আইন বিশেষজ্ঞ যিনি আপনার উপদেষ্টা, তিনি ইউনিভার্সিটির একজন খুব নামকরা টিচার, নিঃসন্দেহে। কিন্তু আইন প্র্যাকটিস এবং আইনের অনেক শাখা প্রশাখা, সেটা উনি বাস্তবতার সাথে নেই। তাহলে ওই যে আমি বলছিলাম যে কথাটি, যে ভারত নিয়ে আমার খুব হাসি লাগছিল যে আপনারা লিখেছেন কদিন আগেই। একটা হলো যে রেড অ্যালার্ট জারি করবেন। গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন শেখ হাসিনার বিরুদ্ধে। হুম, আন্তর্জাতিক পর্যায়ে এই আইনটা কি দেখা হয়েছে যে ইন্টারপোল এটা আপনার নেবে কি নেবে না? জনগণকে কি বোকা বোঝাচ্ছেন? বা আমি অন্তত পক্ষে বলছি না। আবার আপনারা ভারতকে আপনারা বলছেন যে আপনাদের সংবাদপত্রে এবং অন্যান্য ইয়েতে বাংলাদেশ সম্পর্কে লেখা হচ্ছে। এটা নিয়ে আপনারা বলেছেন। হাসিনাকে বলেছেন তার মন্তব্য কথা বলা বন্ধ। এবং আ আমাদের মাননীয় উপদেষ্টা, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস লার্নেড, নোবেল জয়ী, তিনি পর্যন্ত বলেছেন হাসিনাকে চুপ করে থাকতে হবে। আপনার মতো জ্ঞানী লোক এই কথাটা কি করে বলছে? হাসিনা কেন চুপ থাকবে? যার জীবন মরণ সমস্যা, সে পলিটিক্যাল একজন ব্যক্তি। আমার আপনার কাছে, জাতির কাছে স্বৈরাচার একজন ব্যক্তি। কিন্তু আন্তর্জাতিকভাবে সে একজন রাজনীতিবিদ। শাসক হিসাবে সে শেষ পর্যায়ে স্বৈরাচার। এরকম স্বৈরাচার তো উপাধি দিয়ে আমেরিকা অনেক জায়গাতে কাজ করেছে। অনেক দেশের অবস্থা কাহিল করে দিয়েছে। বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন ৭১ এ ছিল, এটা আপনিও জানেন। ৭০ এ নির্বাচনে জয়লাভ করল। আমেরিকা তাকে প্রস্তাব দিয়েছিল। যে প্রস্তাবটা এখন দিয়েছে তখনও সেই একই প্রস্তাব দিয়েছিল। বঙ্গবন্ধু বলেছিল যে, না, অসম্ভব। আমার জমিতে
আমি তোমাকে এসব করতে দেবো না। বলে তোমার সব প্রধানমন্ত্রী তো আমি করে দেবো, আমরা করে দেবো, তোমারও তো চিন্তা নেই। তারই মেয়ে, সেও একই কথা বলেছে। ইন্ডিয়া এই জিনিসটা এত মানে তখন আমার মনে হয় বোঝেনি। যদি বুঝতো তাহলে ওর একটু হুঁশ হতো যে কি বলছে, ওর অবস্থাটা কি হবে। 1 মাস পরে যখন মিজোরামের একজন নেতা বলে ফেললো যে আমরা কোকিচিন আর ইয়ে করবো, আমাদের চিটাগাংকে কোকিচিনরা ওখানে আছে, একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে করতে চায়, ব্যাস ইন্ডিয়া এবার তখন বললো আরে হাসিনা তো ঠিক কথা বলেছে। চমৎকার বিষয়। এইখানে ইন্ডিয়াও কি করলো, এখন এই পরিস্থিতি সামাল দিতে গিয়ে জয়শঙ্কর রায় হঠাৎ করে দেখি বলে ফেললো যে আমি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করব। কিন্তু তাদের একটা টেকনিক, তার দেশে যে যুদ্ধ যত কিছু সরঞ্জাম পাঠাতে হবে মিজোরামে, সেটা যদি আমি এখন পাঠাতে যাই তাহলে তো ওরা বুঝে ফেলবে যে কি অবস্থা। বাংলাদেশের কথা বলে বর্ডারকে করে ফেলে, এবং বাংলাদেশের চারিদিকের জন্য বর্ডারকে তারা সিল করেছে, কত জায়গাতে তারা একদম সার্জিক্যাল স্ট্রাইক যেটাকে বলা হয় সেটা করেছে, করবে, এটা করার কথা। হাসিনাকে কথা বন্ধ করার জন্য আপনারা বললেন ইন্ডিয়া এটা করবে। ইন্ডিয়ার সংবাদপত্র, সংবাদ মাধ্যম যে কাজগুলা করে ইন্ডিয়ান রুলস অনুযায়ী, তাদের নীতিমালা অনুযায়ী পত্রিকার সংবাদক চলে এবং তারা স্বাধীন, তাদের মতো কথা বলে। তাকে তারা গভর্নমেন্ট এটা আইনগতভাবে নীতিগতভাবে পারবে না। বিবিসি, ভয়েস অফ আমেরিকা আমাকে নিয়ে সমালোচনা করলো, আমার রাষ্ট্রকে নিয়ে সমালোচনা করলো। শেখ হাসিনাকে নিয়ে সমালোচনা করলো, খুব বাজে কিছু কথা বললো। ওই রাষ্ট্রে আশ্রয় নেওয়া একজন ব্যক্তি খুব বাজে কথা বললো। অনেক অ্যাক্টিভিস্টরাও এরকম বলছে। আপনি কি ওই গভর্নমেন্টকে চিঠি লিখে পাঠাতে পারবেন যে আপনি এগুলো বন্ধ করেন, আপনাদের এখানে এগুলো হচ্ছে? পারবেন না, আইনগতভাবে পারবেন না। আপনাকে এসব বুদ্ধি দিচ্ছে যারা, আসলে তাদের এরকম কোনো বুদ্ধি নেই। তারা রাজনীতিও বোঝে না, তারা দেশ নীতিও বোঝে না, তারা আন্তর্জাতিক পলিটিক্সটাও বোঝে না। আর ভূ রাজনীতি পলিটিক্সের কাছেই তো চাই না, কিছুই জানে না। হ্যাঁ, এটা ঠিক। যে পরামর্শে আমরা মনে করছি যারা ভারত বিদ্বেষী লোক তারা খুব ভালো লোক, এবং ভারত বিদ্বেষীর সংখ্যাটাই বেশি হওয়ার দরকার। হ্যাঁ, ভারতের সাথে আমাদের সীমানাটা কতটুকু, চীনের সাথে আমাদের সীমানাটা কতটুকু, একদিকে ভারত, একদিকে চীন, একদিকে মায়ানমার, এদের সাথে আমাদের প্রতিবেশী রাষ্ট্র। ৭১-এর কথা বাদই দিলাম, ৭১ ভারত না একটা প্ল্যান করেই আপনাদেরকে স্বাধীন করিয়ে দিল নাকি? হ্যাঁ, আপনাদের ভাষায় যারা এখনকার রাজনীতিবিদরা যেসব কথা বলছেন তাতে তাই মনে হয় যে তাদের একটা স্বার্থ ছিল এগুলো। কিন্তু আমরা যে স্বাধীনতা ছিলাম সেটা আপনারা তো রিসেট বাটন টিপে দিয়েছেন। ওটা নিয়ে কথা বলাই বোধহয় ঠিক না। পৃথিবীর ইতিহাসে কোন জাতির জনককে এইরকম ভাবে ন্যাক্কারজনক ভাবে কোন ঘটনা ঘটায়নি একমাত্র বাঙালি ছাড়া, আমাদের বাংলাদেশী ছাড়া। এরকম ইতিহাস খুঁজে পাওয়া যাবে না। অত্যন্ত সুন্দর জাতি আমরা। হ্যাঁ, আমাদের রাজনীতিটা কিরকম বোঝা যাচ্ছে? বুঝতে পারবেন, আপনিও বুঝতে পারছেন, আমিও বুঝতে পারছি। সময় বলে দিচ্ছে আমরা কি করছি। আমরা দেখছি পত্রপত্রিকাতে আসছে
রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বলছে, সেটা হচ্ছে না। আর প্রস্তুতি নিতে সময়ই বা কত লাগবে? আমাদের দেশের সেনাবাহিনী জাতিসংঘের শান্তি কমিশনের ২য় বৃহত্তম পৃথিবীর মধ্যে। একটা গভর্নমেন্ট ফার্ম না হলে তারা শান্তি কমিশনে যেতে পারবে না। দেশের সর্ববৃহৎ রেমিটেন্স তাদের কাছ থেকেও আসে, আর যারা দেশের বাইরে রয়েছে শ্রমজীবী মানুষ যারা কাজ করছে বিভিন্ন জায়গায় তাদের রেমিটেন্স আসে। নির্বাচনটা কত জরুরি এবং কত প্রয়োজন। আমেরিকা যতই খেলা খেলুক, আমেরিকা কিন্তু একটা জায়গাতে খুব পরিষ্কার থাকে এবং স্ট্রিক্ট থাকে। তাদের ডেমোক্রেসিটা চাই। মানবাধিকার লঙ্ঘন করবেন, ওটা হাসিনার বেলাতেও বলেছে, আপনাদের বেলাতেও বলছে। ইন্ডিপেন্ডেন্ট বিল হাসিনার বেলাতেও বলেছে, আপনাদের ইন্ডিপেন্ডেন্ট বিল নিয়েও কথা উঠেছে। ইন্ডিপেন্ডেন্ট আপনারা দিয়েছেন ৫ই জুলাই আগস্টের মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে। আপনারা যদি রাজনীতি বুঝতেন, অন্ততপক্ষে আন্তর্জাতিক পলিটিক্সটা বুঝতেন, আন্তর্জাতিক অবস্থানটা বুঝতেন, তাহলে এটা হতো না। আমাদের রাষ্ট্রটাকে আপনারা চরমভাবে চরমভাবে অপমানিত করছেন প্রত্যেকটা ক্ষেত্রে। একবার বলছেন ইলিশ মাছ দেব, আর একবার বলছেন আমরা দেব না। সরকার আবার দিলেন, আবার বলছেন আমরা এটা করব না, ওটা করব। তো যাক, এটা এরকম করতে করতে যদি আমাদেরকে কোন জায়গাটায় নতুন দেশটা দেবেন, এটাই আমার প্রশ্ন আপনাদের কাছে। আর রাজনীতিবিদদেরকে নিয়ে আমি একটি দ্বিতীয় পর্ব করব। আমাদের রাজনীতির যে জায়গাটায় আমরা এখন আছি, যারা রাজনীতিবিদ, যাদেরকে আমরা মনে করি একটু না বললেই না। গত কয়েকদিন আগে যে এটা দেখলাম, এই গতকালকেই দেখছি, এবং আমি এটা আমার ফেসবুকেও দিয়েছি। ভারতে আমাদের একজন রাজনীতিবিদ গিয়েছিলেন অমিত শাহর সাথে সাক্ষাৎ করতে। ছবি কথা বলে, ছবিতেই বলে দিচ্ছে যে তাকে মোটেও গুরুত্ব দিল না। কেন? আমরা না গণ অভ্যুত্থান করে একটা স্বৈরাচারের পতন ঘটিয়েছি? আমরা বিরোধী দল দল সব মিলে এক জায়গাতে গিয়ে আমাদের দেশের সবাই মিলে এক হয়ে এই কাজটি করেছি, এবং তাদেরই একজন প্রতিনিধি, আপনারা হয়তো কেউ এটা অফিসিয়ালি বলবেন না, বলছেনও না, কিন্তু তিনি গেলেন দিল্লিতে এইভাবে একটা কথা বলতে, এবং তার সাথে যেভাবে কথাবার্তা হলো, কি হলো সেটাও পরিষ্কার হলো না। ভারত বাদ দিবেন, তাহলে ভারতে গেলেন কেন? ভারতে যাওয়ার দরকারটা কি? না, কোনো প্রয়োজন নেই। রাজনীতি রাজনীতি নিজস্ব জায়গা থেকে চলে। কারো তাবেদারি হয়ে আমরা যেমন থাকতে চাই না, আমার দেশটাকে আমরা চেয়েছি। হাসিনা অনেক চুক্তিতে রাজি হয়ে গেল ভারতের সাথে। এটা হাসিনার নিজস্ব ব্যাপার, জনমত নিয়ে করেনি। আমরা এটা চাইনি। পরিষ্কার করে কোনো কিছু করা হয়নি। যাক, সে কথা। আমার শেষ প্রশ্ন দিয়েই আমি শেষ করছি আবার আপনার কাছে। যেহেতু আপনি পৃথিবী বিখ্যাত একজন মানুষ, সেই পৃথিবী বিখ্যাত মানুষ এই রাষ্ট্র পরিচালনা করছেন। এই
রাষ্ট্রে আপনি কি দিতে চান জাতির উদ্দেশ্যে পরিষ্কার করেন এবং জাতিকে জানিয়ে দেন আপনার পরিকল্পনাটি। কৌশলী খেলা খেলতে চান না। একাডেমিক কৌশলী খেলা, প্রশাসন চালানো, আপনার গ্রামীণ ব্যাংকের অ্যাডমিনিস্ট্রেশন চালানো, বিশ্বের বড়, বড় নেতাদেরকে আপনার থিওরি প্রকাশ করা, সেটা আলাদা ব্যাপার। আর এই অ্যাডমিনিস্ট্রেশন চালানো এক ব্যাপার। আর একটি রাষ্ট্র পরিচালনা করা একটা ভিন্ন ব্যাপার। অতএব রাষ্ট্র যখন পরিচালনার দায়িত্ব আপনি নিয়েছেন, মাননীয় পৃথিবী বিখ্যাত সম্মানিত ব্যক্তি আপনি, আপনি জাতিকে সুস্পষ্ট বক্তব্য দিয়ে দিন কতদিনের মধ্যে আপনি নির্বাচন দেবেন। আপনার যা কিছু করছেন সবকিছু আপনার বৈধতা কিন্তু নিতে হবে পার্লামেন্ট থেকে, নির্বাচিত সংসদ সদস্যের কাছ থেকে। আপনি বৈধতা না পেলে আপনি অবৈধই থেকে যাবেন। আর সেই বৈধতা নিতে গেলে ভোট যদি হয়ও, সেই ভোটে এক সংখ্যাগরিষ্ঠ দল এককভাবে, আমার বিশ্বাস, আমার ধারণা, হতেও পারে না হতে পারে, দিস ইজ দ্য কল্ড প্রেডিকশন, হতেও পারে নাও হতে পারে, একক দল কেউ না পেলে আপনার বৈধতা নিয়ে অনেক সমস্যা হবে পার্লামেন্টে, এই আপনার গভর্নমেন্টের। ওটাও চিন্তা করে। আবারও বললাম, জাতির উদ্দেশ্যে আপনি পরিষ্কার একটি ছক এবং পরিষ্কার একটি পরিকল্পনা দিন কিভাবে কি করবেন। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে শেষ করছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রহম করুন। আমিন।